নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। মোহনবাগান বনাম পাঞ্জাব ম্যাচ কিন্তু আজকে একটা অতি নাটকীয় পরিবেশ তৈরি করলো যুব ভারতী ক্রীড়াঙ্গনে। বারবার পিছিয়ে থেকে কিন্তু কিভাবে ম্যাচে ফিরতে হয় এবং ম্যাচ জিততে হয় সেটাই যেন দেখিয়ে দিল মোহনবাগান দল। তবে এই ম্যাচ জেতার পরেও কিন্তু অনেকগুলো প্রশ্ন উঠে যাচ্ছে একের পর এক, এবং সেই প্রশ্নগুলো নিয়েই কথা বলতে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যুব ভারতী ক্রীড়াঙ্গনে, এবং আমি অর্পণ, এবং আমার সাথে রয়েছে আমার সহকর্মী সৌরভদা। সৌরভদা, আমি তোমাকে প্রথমেই জিজ্ঞেস করবো যে পুরো ম্যাচটা দেখার পর যে এই দুজন প্লেয়ারকে নামানো নিয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠছিল, কোচকে জিজ্ঞেস করা হচ্ছিল, সরাসরি সাংবাদিক সম্মেলনেও জিজ্ঞেস করা হয়েছে যে সাহাল কেন নেই দলে। সেখানে কোচ বলেছিল যে সাহাল আমার খুব পছন্দের প্লেয়ার, কিন্তু আমি খেলানোর জায়গা পাচ্ছি না। আজকে সাহাল নেমে যে গোলটা করলো সেটাকে তো ব্রিলিয়ান্ট বললেও অনেক কম বলা হয়, এবং ওইখান থেকেই ম্যাচটা প্রায় ঘুরে গেল মোহনবাগানের দিকে, এবং তারপরে কিন্তু সোনায় সোহাগা যাকে বলে হলো কামিন্সের গোল। কি বলবে এই দুজনের পারফরমেন্স নিয়ে? একদমই অর্পণ, দেখো গত কয়েকদিন বলা ভুল, গত কয়েকটা ম্যাচের পর বা আগে আমাদের যে প্রতিবেদন ভিডিওগুলো যাচ্ছিল সেখানে আমরা বারবার কিন্তু এই দুই ফুটবলারের নাম বলেছিলাম, সাহাল আব্দুল সামাদ এবং জেসন কামিন্স। মোহনবাগানের যে এই মুহূর্তে অ্যাটাকিং লাইন আপটা রয়েছে সেখানে দিমিত্রি পেট্রাতোস বলো, জেমি ম্যাকলারেন বলো, তারা অবশ্যই নামের দিক থেকে অনেক বড় ফুটবলার, ধারে ভারে তারা অনেক বেশি শানিত, কিন্তু কোথাও গিয়ে তারা যেন বারবার গোলের সুযোগ নষ্ট করছিল, এবং মূলত আমরা যেটা দেখতে পাচ্ছিলাম না, মোহনবাগানের মাঝমাঠে ক্রিয়েটিভিটির অভাব দেখা যাচ্ছিল। আমরা সেখানে কিন্তু বারবার করে বলছিলাম যে সাহাল আব্দুল সামাদের মতো একজন ফুটবলার যখন বেঞ্চে রয়েছে তাকে কেন ব্যবহার করা হচ্ছে না। এবং একটু যদি আমরা লাস্ট ম্যাচটায় ফিরে যাই অর্পণ, জামশেদপুর ম্যাচে তুমি যদি দেখো মাঝ মাঠে কোনো খেলা তৈরি হচ্ছিল না, শুধুমাত্র পাওয়ার ফুটবল যেন দেখছিলাম, যে দুই উইং থেকে লম্বা বল ভাসিয়ে দেওয়া হচ্ছে, সামনে যদি দুই উইঙ্গার বল পায় সেই বল নিয়ে তারা বক্সের মধ্যে ক্রস ভাসাবেন এবং সেখান থেকে একটা ওই ক্ষীণ সম্ভাবনা গোল করার। তো এইভাবে তো সব ম্যাচ বেরিয়ে যাওয়া যায় না, এবং আজকেও কিন্তু যখন আমরা শুরু থেকে ম্যাচ দেখছিলাম পাঞ্জাব কিন্তু মুহুর্মুহু আক্রমণ করছিল, এবং মাঝমাঠ যেন ফ্লাড গেটের মতো খুলে গিয়েছিল। সেখানে কোনোভাবেই অনিরুদ্ধ থাপা এবং দীপক টাংরি তারা সামাল দিতে পারছিলেন না। তারপর যখন দীপক টাংরিকে তুলে নেওয়া হলো সেটা কিন্তু আরও বড় বিপদ হয়ে যাচ্ছিল। সেই মুহূর্তে সাহাল আব্দুল সামাদ যখন নামলেন তিনি কিন্তু মূল যে কাজটা করলেন, সবার আগে বল হোল্ড করে খেলা শুরু করলেন। তখনই কিন্তু পাঞ্জাব আর মাঝমাঠে বল পাচ্ছিল না, এবং সেখান থেকে যে গোলটা দেখো, সাহালকে এরম গোল আমরা এর আগেও করতে দেখেছি, একেবারে বলা যেতে পারে যেটা ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স থেকে গোল। এবং শেষ দিকেও যখন পাঞ্জাব বারবার চাপ দিচ্ছে জয়সূচক গোলের জন্য, তখন সাহাল কিন্তু কখনো মাঝমাঠে, কখনো সাইড লাইনের ধারে গিয়ে, কখনো কর্নার ফ্ল্যাগের কাছে গিয়ে বল হোল্ড করছেন, পজিশন রাখছেন। ফ্রাস্ট্রেটেড হয়ে কিন্তু পাঞ্জাব সেই মুহূর্তে ফ্রিকিকটা গিফট করলো মোহনবাগানকে, এবং সেখান থেকে জেসন কামিন্সের ব্রিলিয়ান্ট গোল। জেসন কামিন্সেরও কিন্তু আমরা বারবার দেখেছি, এর আগেও দেখেছি যে ক্রাইসিস পিরিয়ডে মোহনবাগানকে গোল এনে দিয়েছে। এর আগেও আমরা জেসন কামিন্সকে দেখেছি জামশেদপুরের মাঠে গিয়ে এরকম ফ্রিকিক থেকে দুর্দান্ত গোল করেছিলেন। তো এই ধরনের ফুটবলারদের লোকেরা কেন ব্যবহার করছিলেন না সঠিকভাবে, এটা নিয়ে প্রশ্ন উঠছিল। তো সেই জায়গা থেকে আজকে কিন্তু সুপার সাব বলা যেতে পারে সাহাল আব্দুল সামাদ এবং জেসন কামিন্স। মোহনবাগানের খুব প্রয়োজনীয় 3 পয়েন্ট এলো পরের ম্যাচ নর্থ ইস্টের বিরুদ্ধে। দেখা যাক পরের ম্যাচে কী হয়। অবশ্যই সাহাল আব্দুল সামাদ এবং কামিন্সের পারফরমেন্স তো দুর্দান্ত, এবং তারা পরিবর্তিত হয়ে আসার পর যেন মোহনবাগান অন্য রূপ পেয়েছিল আজকে। এবং সাহাল মাঝমাঠে যখন বল কন্ট্রোল শুরু করলো তখনই যেন মোহনবাগান অন্য রকম মোহনবাগান হতে দেখা গেল, যেই মোহনবাগানকে হয়তো দর্শকরা খোঁজে সেই রকম মোহনবাগানকে পাওয়া গেল। এই কথা তো বলতেই হবে। তবে ম্যাচ জিতলেও কি সব প্রশ্ন উড়ে যাচ্ছে? সৌরভদা, মনে তো হয় না লোবেরার যে টিম নামানো এবং লোবেরার যে মোহনবাগান আজ যে ফুটবলটা প্রথম দিক থেকে খেলছিল সেইখানে তো একটা প্রশ্ন উঠেই যাচ্ছে, বা বলতে গেলে দুটো পজিশন নিয়ে প্রশ্ন উঠছে, সেটা হলো মাঝমাঠ এবং ডিফেন্স। তুমি আগেই বলছিলে যে মাঝমাঠটা যেন ফ্লাড গেটের মতন খুলে যাচ্ছিল, আর ডিফেন্সে আগে কিন্তু দুটো গোল কনসিড করেছে। অবশ্যই পাঞ্জাব আজকে যে ফুটবলটা খেলেছে সেটাও দুর্দান্ত, যে গোলগুলো করেছে সেগুলো ভালো গোল, কিন্তু ভালো ফুটবল তো অপোনেন্ট খেলবেই, সেইটাকে আটকানোর জন্যই তো ডিফেন্স রয়েছে, সেটাকে আটকানোর জন্যই তো সামনে স্ক্রিনিং রয়েছে। সেইগুলো কোথাও গিয়ে আজকে হলো না। এইটা কি কোথাও গিয়ে লোবেরার যে খেলানোর স্টাইল বা লোবেরার যে প্লেইং স্টাইল, বারবার লোবেরা যে দর্শনের কথা বলে, সেই দর্শনের খামতি? দেখো, এটা কোচের খামতি কিনা সেটা হয়তো সরাসরি প্রশ্ন তুলে দেওয়া যাবে না, কারণ প্রত্যেকটা কোচের তারা একটা আলাদা দর্শন নিয়ে চলে, তারা একটা আলাদা দর্শন নিয়ে দল গঠন করে। কিন্তু এটা বলা যেতে পারে যে আজকে পাঞ্জাবের মতো দলকে হারাতে গিয়ে মোহনবাগানকে কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয়েছে। পাঞ্জাব অবশ্যই শক্তিশালী দল, তাদের অ্যাটাকিং লাইন আপ ভালো, কিন্তু
যেভাবে মাঝমাঠে ব্লকারের অভাব বোধ করছিলাম শুরু থেকে, এটা ম্যাচ দেখে কিন্তু যে কেউ বলবে যে মাঝমাঠে কিন্তু কোনোভাবেই পাঞ্জাবের আক্রমণকে আটকানো যাচ্ছিল না। লাস্ট লাইন অফ ডিফেন্সে এসে বারবার পাঞ্জাবকে আটকাতে হচ্ছিল, কখনো বেরিয়ে যাচ্ছিল, এবং পাঞ্জাব যদি সেখান থেকে গোল করে দিত, যে সুযোগগুলো তারা পেয়েছিল, মোহনবাগানের কিন্তু ম্যাচে ফেরা মানে কঠিন হতে বিশাল পারত। কাইত যদি ওই বাঁচানো না বাঁচাতো, একদমই save না একদম করতো। বিশাল কাইত আজকে যে দুটো গোল বাঁচিয়েছে, দুটোই কিন্তু ম্যাচ উইনিং সেভ বলা একদম, যেতে পারে। একদম। এবং সেটা ছাড়াও বলা যেতে পারে পাঞ্জাব কিন্তু সহজ সুযোগ নষ্ট করেছে। দুবার কিন্তু তারা এগিয়ে গিয়েছিল এই ম্যাচে, এবং সেই জায়গায় কিন্তু অবশ্যই সার্জিও লোবেরাকে আরও সাবধানী হতে হবে এবং মাঝমাঠটা নিয়ে আরও ভাবতে হবে। কারণ ব্লকার ছাড়া, আপুইয়ার মতো একজন ফুটবলারকে ছাড়া যখন আমি মাঠে নামছি, তখন অবশ্যই আমাকে এই জায়গাটায় আরও বেশি কনসাস হতে হবে, যাতে বিপক্ষ আক্রমণ ভাগ তারা সহজে আমার বক্সের কাছাকাছি চলে না আসে। কারণ এর পরের ম্যাচটা নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে, তারপরের ম্যাচ খেলবে মোহনবাগান এফসি গোয়ার বিরুদ্ধে, তারপরে ডার্বির মতো ম্যাচ আছে, ইন্টারকাশির বিরুদ্ধে খেলতে হয়। ফলে এই ধরনের ম্যাচে কিন্তু আরও কঠিন চ্যালেঞ্জ ফেস করতে হবে। সেখানে যদি আপুইয়া দলে না ফেরেন, তিনি যদি সম্পূর্ণ সুস্থ না হন, তাহলে কিন্তু লোবেরার জন্য আরও বড় চ্যালেঞ্জ রয়েছে। এবং আজকে যে আমরা দেখতে পেলাম যে আলবার্তো চোট, এই যে আলবার্তো চোট, এরপরে আপুইয়ারও আমরা আগে চোট দেখতে পেয়েছি, সেখানে আজকে আলবার্তো যখন বেরিয়ে যাচ্ছিল ম্যাচের পর, আমরা দেখতে পেলাম পায়ে কিন্তু মোটা ব্যান্ডেজ করে বেরোচ্ছে, এবং তিনি যে পায়ে তার চোট লেগেছে সেই পাটা কিন্তু ভালোভাবে ফেলতেও পারছেন না, বড্ড আস্তে আস্তে হাঁটছেন, খুঁড়িয়ে হাঁটছেন, যেই কথাটা বলা যায়। এই রকম দুজন খুব গুরুত্বপূর্ণ, কারণ মোহনবাগান দলে এই দুজন প্লেয়ারকে নিয়ে তো কোনো প্রশ্ন উঠবে না যে এই দুজন প্লেয়ার কতটা গুরুত্বপূর্ণ। এই দুজন গুরুত্বপূর্ণ প্লেয়ারের চোট, এরপরে মোহনবাগানের নর্থ ইস্ট ম্যাচ রয়েছে, যেটা অ্যাওয়ে ম্যাচ রয়েছে, কিন্তু তারপরেও তো মোহনবাগানকে বেশ কঠিন ম্যাচ খেলতে হবে, ডার্বির মতন কঠিন ম্যাচ খেলতে হবে। কতটা কঠিন হতে চলেছে এই দুজন প্লেয়ার ছাড়া? দেখো অর্পণ, এখানে আমি দুটো বিষয় একসাথে বলতে চাইবো, যেহেতু আমরা 5 পয়েন্টস মূলত আলোচনা করছি। ডিফেন্সে যেমন আলবার্তো রড্রিগেজ এবং টম অলরেড, এই দুজন ফুটবলার আমরা জানি মোহনবাগানের খুব গুরুত্বপূর্ণ ফুটবলার, পিলারের মতো কাজ করে। সেই আলবার্তো রড্রিগেজকে আমরা কিন্তু খুব কম চোট পেতে দেখি। আজকে যে চোটটা নিয়ে তিনি মাঠ ছাড়লেন, সেটা কিন্তু একেবারেই মোহনবাগানের জন্য ভালো খবর নয়। কারণ যেভাবে তিনি বিরতির সময় দুই সতীর্থের কাঁধে ভর দিয়ে যুবভারতীর সাজঘরের ভিতরে চলে গেলেন, সেটা কিন্তু অশনি সংকেত হতে পারে। যদিও এখনই বলা যাবে না যে আলবার্তোর চোট কতটা গুরুতর, কারণ সাংবাদিক সম্মেলনে কোচ বলে গিয়েছেন যে কাল তার চোটের জায়গায় পরীক্ষা করানো হবে, তারপর বোঝা যাবে চোট কতটা গুরুতর। কিন্তু এই দুই ফুটবলার, আপুইয়া এবং আলবার্তো, এমন দুজন ফুটবলার ইনজিওর্ড হয়েছেন যারা কিন্তু এই দলের ব্যাকবোন। একজন ডিফেন্সের স্টপারের দায়িত্ব সামলান, অন্যজন ডিফেন্সিভ মিডফিল্ডের দায়িত্ব সামলান। একদম। এই দুই ফুটবলার যদি পরের ম্যাচগুলোতে ফিরতে না পারেন, যত বেশি সময় গড়াবে মোহনবাগানের জন্য চাপ তত বাড়বে। কারণ হাতে আর খুব বেশি সময় নেই, আর মোহনবাগানের কাছে কিন্তু এখন সময় নষ্ট করা বা পয়েন্ট নষ্ট করার মতো কোনো ম্যাচ নেই, সব ম্যাচ ফাইনাল। এখান থেকে যদি আলবার্তো রড্রিগেজ বা আপুইয়া তারা যদি মাঠে না ফেরেন, এটা অবশ্যই মোহনবাগানের জন্য চাপের। আরও একটা বিষয় দেখো, আমরা একটু আগেই মাঝমাঠ নিয়ে কথা বলছিলাম, মোহনবাগানের ডিফেন্সটাকে নিয়ে কিন্তু ভাবতে হবে। আচ্ছা, কারণ যে কথাটা তুমি একটু আগেই বলছিলে যে মোহনবাগান কিন্তু এই আজকের ম্যাচেও দুটো গোল হজম করেছে। একদম। শুধু যে দুটো গোল হজম করেছে এই ম্যাচে তা নয়, মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে গোল হজম করতে হয়েছে। এবং এই ডিফেন্সটাকে নিয়ে লোবেরাকে অবশ্যই ভাবতে হবে। এত ভালো ভালো ফুটবলার যেখানে রয়েছে, সেখানে কেন এত আনঅর্গানাইজড ডিফেন্স? পাঞ্জাব কিন্তু চোখে আঙুল দিয়ে আজকে লোবেরাকে দেখিয়ে দিয়ে গেছে যে কোথা থেকে ফাঁক ফোকরগুলো বেরিয়ে পড়ছে বারবার, এবং সেখানে হয়তো তারা গোলের সুযোগ নষ্ট করেছে, কিন্তু বারবার লাস্ট লাইন অফ ডিফেন্স বিশাল কাইতকে সামাল দিতে হচ্ছে, এবং থ্রু বল বেরিয়ে পড়ছে, দুই প্রান্ত থেকে ক্রস চলে আসছে, সেই ক্রস একেবারে আনমার্ক জোনে প্লেয়ার পৌঁছে যাচ্ছে। মুম্বাইয়ের বিরুদ্ধে আমরা যেটা দেখেছি, যেখান থেকে গোল হয়েছে একেবারে ডিফেন্ডাররা তারা মার্ক করতে পারছে না। ফলে এই জায়গাগুলো কিন্তু অবশ্যই সার্জিও লোবেরাকে তাকে কিন্তু কাটাছেড়া করতেই হবে, না হলে কিন্তু পরের ম্যাচগুলো আরও কঠিন হতে চলেছে মোহনবাগানের জন্য। অবশ্যই মোহনবাগানের জন্য তো ম্যাচগুলো কঠিন হতে চলেছে, কিন্তু শেষ একটা পয়েন্ট নিয়ে একটু আলোচনা না করলে, খুব ছোট করে আলোচনা করলেও করাটা প্রয়োজন। সেটা হলো সাংবাদিক সম্মেলনে লোবেরা দরাজ গলায় সবসময় বলে তিনি তার দর্শনে বিশ্বাসী। তার দর্শন হলো আমি 5 গোল খেলে 10 গোল দেবো, যত গোল খাবো তার থেকে বেশি গোল দেবো। কিন্তু আজকে এখন টিম আমরা প্রথমে দেখলাম হোম ম্যাচে যতটা সাহসী হওয়া দরকার ছিল লোবেরার, সেখানে কিন্তু তিনি ততটা সাহসী হতে পারলেন না। তিনি কিন্তু দুজন ডিফেন্ডার খেলালেন বিদেশি, যেখানে মেহতাব কিন্তু পরে নেমে যে পারফর্মটা করলেন ভালো, বলা যাবে না যে মেহতাব ফিট নয় বা মেহতাবের কোনো অসুবিধা ছিল তাই নামতে পারেনি। সেখানে দুজন বিদেশি ডিফেন্ডারকে কেন নামাতে হলো? সাহসী কেন হতে পারলেন না লোবেরা আগের ম্যাচে পয়েন্ট হারানোর জন্য? দেখো, আমরা এই মরশুমের শুরু থেকে যদি ম্যাচগুলো দেখি, লোবেরা মূলত যেটা করছিলেন সেটা কিন্তু হোম ম্যাচে একজন বিদেশি স্টপারের সঙ্গে একজন ভারতীয় ডিফেন্ডারকে তিনি খেলাচ্ছিলেন।
মূলত অ্যাওয়ে ম্যাচগুলোতে তিনি দুই বিদেশি স্টপারের উপর ঠিক, ভরসা ঠিক। করছিলেন, যেটা খুব স্বাভাবিক যে একটা অ্যাওয়ে ম্যাচে যে কোনো কোচ চায় আমার আগে 1 পয়েন্ট সিকিউর হোক, দেন আই উইল গো ফর 3 পয়েন্ট। একদম। কিন্তু হোম ম্যাচে আমরা কিন্তু এর আগে লোবেরাকে এত সাবধানী হতে দেখিনি। আমার মনে হয় আপুইয়া না থাকায় লোবেরা কোথাও ইনসিকিউরিটিতে ভুগছিলেন। আচ্ছা, যেহেতু আপুইয়ার মতো একজন ফুটবলার যিনি ডিফেন্সিভ স্ক্রিনিংটা করেন মাঝ মাঠে, তিনি কিন্তু কখনো নেমে আসেন সরাসরি বক্সের মধ্যে, ডিফেন্ডারের দায়িত্ব সামলান, মাঝ মাঠে চলে যান, উইংয়ে চলে যান, উপরে উঠে আসেন, ভার্সেটাইল ফুটবলার। তার না থাকাটা আমার মনে হয় লোবেরাকে একটু ইনসিকিউরিটি দিয়েছে, আর সেই কারণেই তিনি দুজন স্টপারে চলে এসেছেন, বিদেশি স্টপারে। তবে আমার মনে হয় আজকের সিদ্ধান্তটা না নিলেই ভালো করতেন। পরবর্তীতে আজকে বোধহয় 16 কি 17 মিনিটে আলবার্তো রড্রিগেজ মাঠ ছেড়েছে, ঠিক বাকি সময়টা কিন্তু টম অলরেড এবং মেহতাবই সামলেছেন। একদম। তো তাহলে টম অলরেড, মেহতাব যদি এই ম্যাচে ডিফেন্স উতরে দিতে পারেন, তাহলে শুরু থেকে কেন আমি দুই বিদেশি স্টপারে যাব? যে ম্যাচটা আমার কাছে মাস্ট উইন ম্যাচ, এখানে 3 পয়েন্ট লোবেরার প্রয়োজন ছিল। মোহনবাগান আজকে যদি 2 পয়েন্ট মাঠে ফেলে আসতো তাহলে কিন্তু চ্যাম্পিয়নশিপ থেকে আরও দূরে সরে যেত ঠিক। মোহনবাগান। ফলে এই ম্যাচে আমার মনে হয় এত ডিফেন্সিভ, হোম ম্যাচে এত ডিফেন্সিভ যাওয়ার প্রয়োজন ছিল না। কিন্তু কেন এই সিদ্ধান্ত, সেটা হয়তো শেষ কথা কোচ বলবেন। তবে পরের ম্যাচ নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ, সেখানে হয়তো তিনি আবার দুই স্টপারে ফিরতে চাইবেন, বিদেশি স্টপারে, কিন্তু হয়তো সেটা সম্ভব হবে না যেহেতু আলবার্তো রড্রিগেজ চোট পেয়েছেন। এখন দেখার পরের ম্যাচে প্রথম একাদশ কেমন হয়। তবে শেষ হাসি মোহনবাগান হেসেছে, 3 পয়েন্ট এসেছে ঘরের মাঠে। পরের ম্যাচগুলো অবশ্যই মোহনবাগানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাঞ্জাবের বিরুদ্ধে এই ম্যাচ জিতে কিন্তু চ্যাম্পিয়নশিপের প্রবলভাবে দাবিদার হিসাবে আবার ফিরে এলো মোহনবাগান, এবং আইএসএল কিন্তু বলা যেতে পারে প্রচণ্ডভাবে জমজমাট হয়ে উঠল। প্রায় ওপরের দিকে 4টি দল কিন্তু একে অপরকে টেক্কা দেওয়ার জন্য এবার প্রত্যেকটি ম্যাচে মাঠে নামবে, এবং একটা ম্যাচ হারা বা পয়েন্ট নষ্টই কিন্তু পদস্খলন ঘটাতে পারে যে কোনো দলকে। আজকে পাঞ্জাব ম্যাচে কিন্তু কষ্টার্জিত জয় হলো, এই জয় থেকে কিন্তু অনেক কিছু পেল মোহনবাগান। কিছু প্রশ্ন অবশ্যই উঠল, তার উত্তর খুঁজতে হবে মোহনবাগান হেড স্যার সার্জিও লোবেরাকে। ক্যামেরায় শুভম মণ্ডলের সাথে আমি অর্পণ দেবনাথ, সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।